হয়ে যাচ্ছি, যেটা মানে একটা ইজি জিনিস আমি খুঁজেই পাচ্ছি না। আপনারা অনেকে 2টা করে ডিভাইস দিয়ে ঢুকেন কেন? আমি তো মনে করি 18 জন হয়েছে। এখন দেখি আনিতার 2 ডিভাইস, বুরান ভাই 2 ডিভাইস, আরেকজন কারে জানি দেখলাম অলিউল্লাহ না রবিউল্লাহ, নিয়ে 2 ডিভাইস। আসলে ওই একটা পিসির মধ্যে আরেকটা হচ্ছে কি মোবাইলে কথা বলার জন্য আর কি, এই কারণে 2টা ডিভাইস সমস্যা হয়েছে। আচ্ছা স্যার। জি জি। মুখে যতই বলি না কেন মানে না দেখলে হয় না, বুঝছেন? এই যে এটা, এই যে কোর্স টাইটেল, ইউনিট টাইটেল, ইউনিট কোড, মডিউল টাইটেল, মডিউল ডেসক্রিপ্টর, হ্যাঁ, নমিনাল আওয়ার, সার্টিফিকেশন লেভেল, ঠিক আছে? আরেকটা হলো যে পি রিকুইজিট। দেখেন আমি কোন কথাটার জন্য এখানে আসছিলাম। ওই যে ফাতেমা আপু বলতেছিল যে পি রিকুইজিট নলেজ মানে কি, কোয়ালিফিকেশন মানে কি বুঝাচ্ছিলাম, আপনারটা কিন্তু হয় নাই, ঠিক আছে? পি রিকুইজিট কোয়ালিফিকেশন মানে হলো, ধরেন আপনি যেমন আমাদের এখানে অ্যানিসার শুনেন, আমরা যখন কম্পিউটারে ভর্তি পরীক্ষা নেই তখন কি দেই পি রিকুইজিট নলেজ, অবশ্যই এসএসসি পাস হইতে হবে, তাই না? পূর্ব সত্য না কিছু কন্ডিশন দেই, মানে এই এতটুকু আপনার মানে ইয়া থাকতে হবে, নাহলে আপনি কম্পিউটারে ভর্তি হতে পারবেন না। কিন্তু আমরা প্লাম্বিং এর ক্ষেত্রে কিন্তু 5% নেই, বুঝতে পারছেন? অবশ্যই। হ্যাঁ, আমি সেটা বলছি। এখন কি বুঝতে পারছেন প্রি রিকুইজিট নলেজ কোনটা? ইয়া কোয়ালিফিকেশন মানে কি? এই যে এখানে কি সুন্দর করে দেয়া আছে দেখেন, কমপ্লিট যে থিওরি ইকুইভ্যালেন্ট, মানে হয় যে সিপাস হবে অথবা তার ইকুইভ্যালেন্ট হইতে হবে যদি সে এই অকুপেশনটায় কি করতে চায়। এই পড়ার জন্য তাকে এই ইয়াটা লাগবে, এরকম যোগ্যতাটা লাগবে আর কি। আমরা জানি না যে শিক্ষাগত যোগ্যতা আর কি ওই রকমেরই কাছাকাছি যে প্রি রিকুয়েশন কোয়ালিফিকেশনটা, বুঝলি তো? জি জি। আচ্ছা, তাইলে আপনারা এখন এটা দেখে দেখে একটু কষ্ট করে লেখেন। এই যে লার্নিং আউটকামটা লিখবেন, তারপরে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, কন্টেন্ট, কন্ডিশন, তারপরে হলো ট্রেনিং মেথডোলজি, ওই যে কিভাবে আপনি ট্রেনিং দিবেন। তার মানে আমরা যে হ্যাঁ অ্যাসেসমেন্ট মেথডোলজি, আমি অ্যাসেসমেন্টটা কিভাবে কোন কোন মেথডে নিব, রিটেন টেস্ট নিব, ডেমনস্ট্রেশন নিব, ওরাল নিব, তারপরে ট্রেনিং মেথডটা কেমন হবে, ডিসকাশন হবে, প্রেজেন্টেশন হতে পারে, ডেমনস্ট্রেশন হবে, তারপরে গাইডেড প্র্যাকটিস হবে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হবে, তারপরে হলো প্রজেক্ট ওয়ার্ক হবে, প্রবলেম সলভিং হবে, ব্রেইনস্টর্মিং হবে। হ্যাঁ, এটা একটু গ্রুপের মধ্যে দিয়ে দিন। আচ্ছা দিব, কিন্তু আপনারা আগে লেখেন, আমি অবশ্যই দিব। এতটুকু লিখবেন না, হ্যাঁ এতটুকু লিখবেন, একই জিনিস, এরপরে যেটা সেটা একই দিবি। আচ্ছা, এটা গ্রুপে দিয়ে দিব, আপনারা পারবেন না ইয়া করতে? জি ম্যাম, পারবো। জি ম্যাডাম, দিলে ভালো হয় ম্যাডাম। লিখে ফেলেন, গ্রুপে দেওয়ার থেকে এত বড় এটা দিলে আপনারা 2টা 3টা মিললে লিখবেন, আপনারা তো এটা সম্পর্কে জানেন না। এজন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা এভাবে লেখেন যে কোর্স টাইটেল, তারপরে হলো ম্যাম যেগুলো ভুল করে সেগুলো লিখবো ম্যাডাম, এগুলো না, ভালো হয়। আচ্ছা আমি মার্ক করে দেই, ঠিক আছে? জি ম্যাম, একটু মার্ক করে দেন। ওটা সিবিসি এর ক্ষেত্রে না, সিবিসি মানে সিএস এর সাথে সিবিসি এর কিন্তু অনেক কিছু মিল পাবেন। মানে এটা কি জানেন, ধরেন আমি আপনাকে বলি, ওই প্লাম্বিং এর যারা তারা বুঝবেন। হ্যাঁ, আমরা ওই যে উলন বলি, শল বলি, প্লাম্বক বলি, ওই যে যখন গাঁথনি বানায় না, দেখবেন যে লাঠিমের মতো একটা জিনিস থাকে ওদের হাতে, এই যে মিস্ত্রিদের হাতে, হ্যাঁ ওটার ভিতরে সুতা টানা থাকে, সুতা থাকে,
বুঝছেন? ওটাকে উলন বলে, শল বলে, আবার প্লাম্বো বলে। এখন সিবিসিতে যাকে আপনি ইউনিট ডেসক্রিপ্টর বলতেন, সেটাকে এখানে বলবেন মডিউল ডেসক্রিপ্টর। আমি কি বুঝাইতে পারলাম? মডিউল ডেসক্রিপ্টর। আপনারা সিএস পড়ছেন না? সিএস এর 9টা কম্পোনেন্ট পড়েন নাই? কি বড় বুঝতে পারো? জি ম্যাম। ও বলে আচ্ছা, এটা সিএস এর 9টা কম্পোনেন্ট পড়েন নাই আপনারা? জি অবশ্যই অবশ্যই। এখানে মডিউল ডেসক্রিপ্টর দেওয়া ছিল, ওখানে ছিল ইউনিট ডেসক্রিপ্টর। হ্যাঁ, আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। মানে ওইখানে যেটাকে এখানে যেটাকে আপনি মডিউল ডেসক্রিপ্টর বলতেছেন, সেখানে সিএস এ আপনি কি বলতেন? আমি সিএস এ বলতাম ইউনিট ডেসক্রিপ্টর। ইউনিট ডেসক্রিপ্টর। কি বলতেন বলেন? হ্যাঁ ম্যাডাম, ইউনিট হ্যাঁ, এই তো Unit descriptor এই কিছু। হ্যাঁ, আর ওইখানে বলতেন নমিনাল আওয়ার, আর এখানে বলতেছেন কি? এখানে নমিনাল ডিউরেশন ম্যাম, সময় বোঝাচ্ছে ম্যাম, ডিউরেশন মানে কতটুকু সময়, একই কথা, শুধু ম্যাম বুঝি না। একই কথা ম্যাম, নমিনাল আওয়ার, নমিনাল ডিউরেশন। আচ্ছা, একই কথা, মানে ম্যাক্সিমাম গুলা মিলবে। ওখানে সার্টিফিকেশন লেভেল ছিল না, আপনার এখানে আছে, ঠিক আছে? তারপরে হলো প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন নতুন অ্যাড হয়েছে। আর ওইখানে আপনি বলতেন এটাকে, যে লার্নিং আউটকামটা বলতেন হলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি। লার্নিং আউটকাম কি বলতেন? এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে যখন পার্থক্য লিখতে বলবে, হ্যাঁ, তখন জি কিছু বলছেন? জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আপনার কথা রাইট। আপনারা কি লিখতেছেন নাকি চুপ করে আছেন? আমি তো বুঝতেছি না। ম্যাডাম লিখতেছি ম্যাডাম। আচ্ছা, সিএস এ যেটাকে আপনি পারফরম্যান্স ক্রাইটেরিয়া বলতেন, সিবিসি তে সেটাকে বলবেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আনিস স্যার, জি ম্যাডাম। স্যার আছে নাকি নাই? আছে ম্যাডাম, আছে। লার্নিং আউটকাম আর হলো এলিমেন্টটা বলে একই রকম। এলিমেন্ট অফ কম্পিটেন্সি কে আমরা কি বলবো? আমরা লার্নিং লার্নিং আউটকাম। পারফরম্যান্স, জি, পারফরম্যান্স ক্রাইটেরিয়াকে বলবো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? 8 নম্বরে কি লিখবো ম্যাডাম? কন্টেন্ট। আর কন্টেন্ট কোনটাকে বলবো আনিস স্যার? আমি কন্টেন্ট হলো গ্র্যান্ড অফ ভেরিয়েবল। কন্টেন্ট হলো আমাদের হ্যাঁ, রেঞ্জ অফ ভেরিয়েবল, ইয়েস, রেঞ্জ অফ ভেরিয়েবল। আর কন্টেন্ট গুলো আর কন্ডিশন, আমি এভিডেন্স কে এভিডেন্স না। সুন্দর, এই যে পারছেন তো আপনারা। তারপর ট্রেনিং মেথড কি ছিল সিএস এ? এভাবে ট্রেনিং মেথড। আমি তো কথাই শুনতেছি না আপনাদের। আমার সমস্যা না আপনাদের সমস্যা? মাঝে মাঝে একটু কোনো সমস্যা। জি ম্যাম। অ্যাসেসমেন্ট মেথড কিন্তু না, অ্যাসেসমেন্ট মেথড তো এতে দেখেন, মেথড অফ অ্যাসেসমেন্টের এই পাশে যে দেখেন রিটেন ডেমনস্ট্রেশন ওরাল এরকম ছিল। হ্যাঁ ম্যাম, রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেন, তিনটা ছিল ম্যাম। এখানে লেখা আছে অ্যাসেসমেন্ট মেথড আর সিএসএ মেথডস অফ অ্যাসেসমেন্ট। অ্যাকচুয়ালি এরকম কোশ্চেন না আসার সম্ভাবনা অনেক বেশি। জাস্ট মেমোরিতে রাখবেন যে আসলে সিএস সিবিসি কি জিনিস। আর আপনার সবচেয়ে বড় বিষয় হলো আপনি মানে এতটুকু ব্রেনে রাখতে হবে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেটা আপনাকে এমনি জিজ্ঞাসা করতে পারে, বা মানে আপনার নলেজ আছে কিনা এই জিনিসটা বুঝেন কিনা। ওনারা হলো
কি চাই জানেন? সিএস লেখা আছে মানে সিএস এর সব আপনি জানেন। সিবিসি কথাটা আছে মানে সিবিসি সব জানেন। এরকম টাইপ চাই এখন। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদের এত দূরে আমি নিয়ে আসলাম। না হয় এত দূরে আনার কোনো দরকারই ছিল না। ম্যাডাম এটা বুঝি না অ্যাক্রেডিটেশন শুধু যেমন এখন ম্যাডাম আর সিএস এর মধ্যে লেখা ছিল হচ্ছে অ্যাক্রেডিটেশন হ্যাঁ। রিকোয়ারমেন্ট, এটার ক্ষেত্রে আমরা সিবিসির মধ্যে কি ধরতে পারি? যেমন 8 নম্বরে লেখা আছে এভিডেন্স, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কি লিখব? হ্যালো জি ম্যাডাম, যেমন আপনি বলছিলাম সিএস এভিডেন্স কন্টেন্ট বুঝি। একেবারে Content- সবগুলা তো এটার সাথে মিলে না স্যার, সবগুলা কিন্তু মিলবে না। দেখেন সার্টিফিকেশন লেভেল কিন্তু ওইখানে যে প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন কিন্তু নাই, একেবারে সবগুলো মিলবে না। যদি আপনাকে ডিফারেন্স আপনি হ্যাঁ আমি বলতে চাচ্ছি আপনাকে যদি বলে যে সিবিসি তে কি কি জিনিস থাকে তখন আপনি যাতে জিনিসটা বলতে পারেন, এটা বুঝাইতে চাচ্ছি আর কি, ঠিক আছে? আর যখন এগুলার এত ডিটেইলস হলো যখন আপনি লেভেল 5 এ নিজেই সিএস সিবিসি আপনাকে ডেভেলপ, এটা হলো লেভেল 5 এর বিষয়, ঠিক আছে? কিন্তু আপনি জাস্ট হলো কি আছে এক সিএস নিয়ে পড়াইলে 3-4 ইয়াতেও কিছু হবে না। জি ম্যাডাম, এখন আমরা ছিলাম যেহেতু এটা গেছিল আবার নতুন করতে হবে। আচ্ছা আমরা ছিলাম কোথায় দেখেন সিবিসি তে কি কি ইনফরমেশন গুলো থাকে দেখেন। এখানে এখন দেখেন প্রিরিকুইজিট আসছিল এই লাইনটা থেকে কিন্তু আমরা এত দূরে গেছিলাম, মানে আধা ঘন্টা সময় নষ্ট করছি, বুঝতে পারছেন? কিন্তু কারণটা হলো আপনি যখন এভাবে চেহারাটা দেখে আসছেন ওইটার বডি স্ট্রাকচারটা কেমন, এখন কিন্তু আপনার কাছে অনেক ইজি হবে, বুঝছেন? এই যে সামারি অফ কন্টেন্ট ছিল না, কন্টেন্ট ছিল ছিল এখন কিন্তু আপনাকে আমার একবার বললেই দেখেন আপনি কেমনে বুঝতে পারবেন। দেখেন বলছে রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সিবিসি এর সাথে অবশ্যই আমি বলছিলাম যে সিবিসি টা তৈরি হয় সিএস থেকে, তাহলে কি রিলেশন আছে নাকি নাই? জি ম্যাডাম, আছে। তারপরে নাম এবং নাম্বার মডিউলের ইউনিট অফ কম্পিটেন্সি এটা দেওয়া আছে না ওখানে, ইউনিট কোড ইউনিট টাইটেল ইউনিট দেওয়া ছিল কিন্তু মডিউল টাইটেল নমিনাল ডেলিভারি আওয়ার ছিল, তারপর ডেসক্রিপশন ছিল। আপনি বলেন এখানের কি আপনাকে ওইখানে দেখাই আনি না, এজন্য আমি এত কষ্ট করে আপনাদের একটু সময় নষ্ট করছি। কেউ বিরক্ত হইতে বা হইছেন যে ম্যাডাম এতক্ষণ লাগাইছে, আমি কিন্তু ওইটা আমার মাথায় পুরো আসতেছে না, কিন্তু মুখে বললে তো আসলে হবে না, চেহারাটা দেখালে বেশি মনে থাকবে, আমি সেজন্য ওই জায়গায় গিয়েছিলাম। তারপরে দেখেন রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে আমি প্রথমেই বলেছিলাম যে সিবিসি লিখতে গেলে আপনাকে অবশ্যই ডেভেলপ করতে গেলে আগে সিএস লাগবে। তো সিএস হ্যাঁ, তারপরে সিবিসি থেকে আবার সিভিএলএম হয়, তারপরে সামারি অফ কন্টেন্ট আমরা দেখেছি, সামারি অফ অ্যাসেসমেন্ট দেখেছি, তারপরে ডিটেইল ডেসক্রিপশন দেখেন। লার্নিং আউটকাম কি দেখছেন নাকি দেখেন নাই? এবং এই ইউনিট কম্পিটেন্সি মাইট বি ডেলিভার্ড, কিভাবে আপনি হাউ মডিউল এই যে কিভাবে ডেলিভার করবেন সবকিছুই ওখানে দেয়া আছে। তাহলে এখান থেকে একটু এই জিনিসটা পড়ে নেবেন ভাইয়া, হ্যাঁ ঠিক আছে? এবার আসেন ইনফরমেশন কি সবগুলো পয়েন্ট লিখতে হবে? আপনাকে যদি এখানে দেখেন খুব স্পষ্ট সুন্দর দেওয়া আছে, মানে এই বলছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এস্টাবলিশ দ্য স্কিল নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি। মানে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি সিএস টা ইউজ হয় আর আমরা ট্রেনাররাও ইউজ করি, বাট সিবিসি গুলো ইন্টারপ্রেট মানে কি সংযোজন বা সংযুক্ত যে কোর্স ইনস্টিটিউট, মানে টিবেট ইনস্টিটিউটে আমরা কি করি কারিকুলাম মানে সিবিসি টা আমরা ইউজ করি। এখন আপনি পার্থক্য যখন বলবে তখন সিএস কি জিনিস লিখবেন আর সিবিসি কি জিনিস লিখবেন।
তারপরে লিখবেন এটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এটা এস্টাবলিশড হয়, আর এটা হলো কি টিবেট ইনস্টিটিউটে হয়। তারপরে আপনি দিতে পারেন যে এটা যেটাকে বলে ইউনিট অফ এলিমেন্ট অফ কম্পিটেন্সি, সিবিসি তে বলে কি লার্নিং আউটকাম। বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? স্যার আনিস স্যার কথা কি বুঝতে পারছে স্যার? ম্যাম মাঝখানে আমার কথাগুলো কেটে আসে। কেটে কেটে আসছে, আরেকবার বলেন ম্যাডাম। আমি বলছি ধরেন এখানে প্রশ্নটা বলছে সিএস আর সিডির মধ্যে পার্থক্য। সিডি মানে কি? সিবিসি বলছি, সিডি সিবিসি একই জিনিস। তো আপনি প্রথমে একটু সংজ্ঞাটা লিখবেন, সিএস কি জিনিস, সিবিসি কি জিনিস। সিবিসি হলো সিএস এর কি রিপ্রেজেন্টেশন, তাই না? সিএস টাকে রিপ্রেজেন্ট করে হলো সিবিসির মাধ্যমে। এবং আপনি লিখতে পারেন যে এটা সিএস এর যেটাকে বলে মডিউল ইউনিট ডেসক্রিপ্টর, সিবিসি তে সেটাকে কি বলে মডিউল ডেসক্রিপ্টর। তাহলে এটা একটা পার্থক্য হয়। আবার লিখবেন যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলে সিএস এর যেটাকে এলিমেন্ট অফ কম্পিটেন্সি বলে, আর সিবিসি তে সেটাকে কি বলে লার্নিং আউটকাম। এখনো বুঝতেছেন না আপনারা? হ্যাঁ বুঝছি ম্যাডাম। ঠিক আছে বলেন। বুঝলে হবে না, সাথে সাথে লিখবেন। আনিস স্যার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। তারপরে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, আমরা সিএস এ যেটাকে আমরা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলি। আপনি সিএস আপনি তো দুই ভাগ করছেন, তাই না? আমরা ভাগ কিভাবে লিখি? ডান বাম করে দুইটা ভাগ করি না, মাঝে একটা দাগ দিয়ে। তো সিএস এ আর সিবিসি তে লিখবেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এরকম 4-5টা সংজ্ঞা দিলে আপনার পার্থক্য দিলে তো আপনার জায়গায় থাকবে না। আর কি কি দিবেন? আর জায়গা আছে তো জায়গা ঠিক আছে। থাকবেই, অল্প একটু থাকবেন। এভাবে আপনার আর একটা মার্কও কাটবে না। হ্যাঁ পার্থক্যটা বলবো ম্যাডাম একটু। জি পার্থক্যগুলো বলবো কিনা এগুলো একটু লিখলাম ম্যাডাম। যেমন সিএসসি পার্থক্য বা সিবিসির মধ্যে পার্থক্য। যেমন সিএসসি আমরা বলতেছি ইউনিট টাইটেল, আর সিবিসি তে বলতেছি টাইটেল। হ্যাঁ কি সিএসসি বলতেছি ইউনিট আর হ্যাঁ মডিউল টাইটেল। তারপরে আমরা সিএসএ বলতেছি ইউনিট ডেসক্রিপটর। হ্যাঁ আর এটা আমরা সিবিসি বলতেছি মডিউল ডেসক্রিপটর। আর সিএসএ বলতেছি আর না এটা নিয়ে না, এটা ছয়টা পার্থক্য নিবেন না, আপনি নিবেন এলিমেন্ট অফ কম্পিটেন্সি। আমরা সিএসএ বলতেছি এলিমেন্ট অফ কম্পিটেন্সি, আর সিবিসির মধ্যে বলতেছি লার্নিং আউটকাম। গুড জি। তারপরে আবার বলছি পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা নিব। যেমন সিএসএ এর পারফরম্যান্স ক্রাইটেরিয়া, পারফরম্যান্স ক্রাইটেরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আরেকটা দিতে পারেন রেঞ্জ স্টেটমেন্ট যেটাকে বলি, ওই পাশে ওইটাকে কি বলে? কন্টেন্ট। কন্টেন্ট। হ্যাঁ আচ্ছা বেশি কি আর দরকার আছে আনিস স্যার? না পাঁচটা এনাফ ম্যাডাম। আচ্ছা এবার আসেন এই 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 যে এখানে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন লার্নিং আউটকাম এন্ড এলিমেন্ট। দেখেন লার্নিং আউটকাম আর এলিমেন্ট এটা হলো কি বলবো এত বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এতটুকু তো ভালো একটু एग्जांपल দিই আপনাদের। এখান থেকে আসতে পারে রিঅ্যারেঞ্জ, এই লাইনটা উঠাই দিবে এক পাশে, আরেক পাশে এটা কার লার্নিং আউটকামের লাইন। অথবা আসতে পারে এই দুইটার থেকে পার্থক্য, অথবা আসতে পারে হুইচ কম্পোনেন্ট ইজ কম্পোনেন্ট লার্নিং, মানে কোন কম্পোনেন্টটা লার্নিং আউটকামের কম্পোনেন্ট, বা হুইচ ওয়ান ইজ লার্নিং আউটকাম। এ বি সি ডি দিয়ে অপশন থাকবে, এখান থেকে বাইরে থাকবে। তাহলে এগুলো বুঝে পড়তে হবে। যদি আপনাকে লার্নিং আউটকাম এবং এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে পার্থক্য বলে, 1 নাম্বার পার্থক্য দিবেন যে এটা কারিকুলাম টার্ম। আপনার মনে আছে লার্নিং আউটকাম কোথায় ছিল? সিডি তে ছিল না, কারিকুলাম ডকুমেন্টসে ছিল না। এই যে কারিকুলাম
যাচ্ছে? ম্যাথ থেকে আমার Curriculum খারাপ। আমি বলছি সিবিসি বা কম্পিউটার কারিকুলাম ডকুমেন্টে কারিকুলাম ছিল না, কারিকুলাম কথাটা কোথায় ছিল বলেন? লার্নিং আউটকাম কোথায় ছিল? সিবিসি তে ছিল না? সিবিসি তে ছিল ম্যাডাম। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ট্রাম মানে কি? এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি কোথায় ছিল? সিএস এ ছিল না? সিএস এ। তো সিএস মানে তো ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি। হুম। তাহলে এই দুইটা পার্থক্য বুঝতে কার সমস্যা আছে বলে? এটা কার সমস্যা হওয়ার কথা না। এই দুইটা দিলাম। আচ্ছা, এই দুইটা দিলেন। এই দুইটা দিলেন না, শুধু এই দুইটা মনে করলেন জীবনের এই প্রথম পড়লেন, আজকে শেষ, এভাবে পড়ে ঠিক আছে। না হয় আগাইতে পারবেন না। মানে প্রথমে হলো মাথায় ঢুকাইতে হবে, তারপরে আস্তে আস্তে প্রচুর রিভিশন দিলে মাথায় ঢুকবে। বুঝছেন? কেন কারিকুলাম ট্রাম বললাম? আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি, আপনাকে বুঝাই দিয়েছি যে কারিকুলাম ট্রাম আমি কেন বললাম লার্নিং আউটকামকে। কারণ আমি দেখেছি সিবিসি তে বা কারিকুলাম ডকুমেন্টে লার্নিং আউটকাম থাকে, তাহলে এটা কারিকুলাম ট্রাম। আমি দেখেছি সিএস এর ভিতরে এলিমেন্ট অফ কম্পিটেন্সি থাকে, তাহলে এটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ট্রাম। এই দুইটার ভিতরে বুঝতে কারো প্রবলেম আছে কিনা? না। না, অন্যান্য করা আছে। আচ্ছা, তারপরে আসেন এই আরেকটা পয়েন্ট দিবেন, এটা এই যে বেস বিল্ডিং ব্লক অফ ইউনিট অফ কম্পিটেন্সি, এটা একটা পয়েন্ট দিবেন। হ্যাঁ। আর এই পয়েন্টটা দিবেন। এরকম আসছে। আপনাদের একটা বুদ্ধি শিখাই দেয়, অবশ্য অনেকে হয়তো বা জানেন, এগুলার অনেক সময় হয় না, আমরা যতটুকু পড়াইলাম আপনি আরেকটু ডিটেলস বুঝতে চান। দেখেন, বাংলা এই জায়গায় সিলেক্ট করার পরে এখানে বাংলাটা অনেকে জানে, একটু পানি দিই। Instead that a learner should be able to do toward achieving the purpose of module. তার মানে কি বলছে? একজন শিক্ষার্থীকে মডিউল বা ক্ষমতার ইউনিটের উদ্দেশ্য অর্জনের জন্য কি করতে সক্ষম হওয়া উচিত তার নির্দেশ করে কে? কারিকুলাম ডকুমেন্টে। দেখেন কি সুন্দর করে বলছে, মানে একজন শিক্ষার্থী, হ্যাঁ, তার মডিউল বা ইউনিট অফ কম্পিটেন্সি বলছে না, উদ্দেশ্য অর্জনের জন্য কি করতে সক্ষম হওয়া উচিত। তার মানে প্লাম্বিং লেভেল 2 সিবিসি যদি হয়, তাহলে তার কি 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 করতে সক্ষম হওয়া উচিত তার নির্দেশ থাকে, যে আপনার এই লেভেল সিবিসি তে দেওয়া আছে, মানে সিএস থেকে তো সিবিসি করে, তাই না? আপনার এই লেভেল 2 কম্পিটেন্ট হওয়া মানে আপনি এই এই জিনিসগুলা সক্ষম, মানে করতে পারতে সক্ষম। তাহলে এই সমূহ উচিত তার নির্দেশনা দেওয়া থাকে কোথায়? সিবিসি তে। আর স্যার, আর এটার সাথে যাবে হলো এটা বেসিক বিল্ডিং ব্লক, মানে ইউনিট অফ কম্পিটেন্সি। ইউনিট অফ কম্পিটেন্সি একেবারে এই যে একটি দক্ষতার ইউনিটের মূল নির্মাণ ব্লক, আপনাদের এই যে আমি এটা অনেকে জানেন যে আপনারা এখানে অনেকে কম্পিউটারের, তো তারা তো আমার থেকে অনেক বেশি জানবেন, স্বাভাবিক, কারণ আমি তো কম্পিউটারের টিচার না, ঠিক আছে? তো মানে ঠেকা কাজ চালাইতে পারি আর কি, এরকম। যাই হোক, মানে সিবিএল যখন ইজি জিনিসগুলা, আপনি এই যে দেখেন আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ট্রান্সলেট সেকশনে গেলাম, আমি এই অর্থটা বুঝতেছি না,
না বুঝলে কি হবে? আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা দেখাইছি আর কি। রিলেটেড টু স্ট্যান্ডার্ড অফ কম্পিটেন্সি আইডেন্টিফাই দ্য ইন্ডাস্ট্রি। আমরা তো অনেকে বাঙালি মানুষ, আমরা ইংলিশে একটু সম্পর্কিত, মানে এটা হলো কি ইন্ডাস্ট্রির সাথে অবশ্যই সম্পর্কিত। লার্নিং, আপনি তো সিবিসিটা তো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত, এটা তো মানে না বুঝার কিছুই নাই, তাই না? কিন্তু যখন পার্থক্য বলবে, আপনি হলো এই দুইটা চারটা দিবেন, শুধু প্রথম 1 2 আর এখানে 2 দিন। কিন্তু কথা হইলো ওরা কি করে, রিঅ্যারেঞ্জ আসে, একবার পুরা রিঅ্যারেঞ্জ শুধু এতটুকু থেকে আসছে। কিরকম জানেন? এই লাইনটা উঠাই দিছে, দিয়া বলছে যে এই লাইনটা উঠাই দিয়ে এক পাশে আরেক পাশে, এটা কি লার্নিং আউটকাম? মানে এটা কার সাথে যাবে? লার্নিং আউটকামের সাথে। রিঅ্যারেঞ্জ বুঝছেন? তার মানে এখন পয়েন্টে আপনার বাদ দেওয়ার উপায় নাই। ঠিক আছে? হ্যালো, তাহলে আমরা এটাও পড়বো, হ্যাঁ? আর এই একটা জিনিস পরে আমি শেষ দিব, এটা অনেক ইম্পর্টেন্ট, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। এবং আমি পরের ক্লাসে প্রথম জিজ্ঞাসা করব এই প্রশ্নটা, মানে যদি 100টা অ্যাসেসমেন্ট হয়, তার ভিতরে 80টা অ্যাসেসমেন্টে এটা থাকে। বলো আন্টি একটু, মা 10 মিনিট পরে ফোন দিতেছে। মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, এই সংজ্ঞাটা। তারপরে আমি বাংলায় বলতেছি, আপনাদের কাছেও সহজ লাগবে যখন আপনি ইংলিশটা পড়বেন। আমি আগে বাংলাটার গল্পটা শুনেন, আমি এখানে এটা বন্ধ রাখতেছি। দেখেন, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, আমরা বলি না যে যে কোনো কাজের একটা ক্রাইটেরিয়া থাকে, থাকে না? নাকি থাকে না? থাকে অবশ্যই থাকে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরম্যান্স ক্রাইটেরিয়ার ভিতরে দুইটা সেম থিংস, দেখবেন ইংলিশে লেখা আছে, দুইটা মানে থিংকিংটা একই। তো যদি সেমই হয়, শুধু সেম যদি হয়, তাহলে পার্থক্য কি কখনো হবে? আপনি কিন্তু কখনো লিখতে পারবেন না যে ইউনিট কোড আর মডিউলের ওই পাশে লিখলেন আবার ইউনিট কোড, দুইটা একই রকম লিখতে পারবেন? কখনো পার্থক্য হবে? যেটা মিলবে না সেটা হয় পার্থক্য, নাকি? হ্যাঁ, দুইটার ডিফারেন্স মানে দুইটা একই থিংকিং হইলেও কিছু ডিফারেন্স অবশ্যই থাকবে। যদি কিছু ডিফারেন্স না হয়, তাহলে কোনোদিনও পার্থক্য হয় না। তো পারফরম্যান্স ক্রাইটেরিয়া হলো মানে একজন ক্যান্ডিডেট যখন কোন একটা জব পারফর্ম করে, দেখেন এটা একটা আমি গল্পই করছি আপনাদের সাথে। যখন কোন একটা ক্যান্ডিডেট একটা জব পারফর্ম করে, তো এই পারফর্ম করতে গেলে সে কি তার নিজের উপরে করে? নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড ফলো করে সে। আমরা টিচার ধরেন আমি প্লাম্বিং ট্রেডে আছি, আমি আমার ক্যান্ডিডেটকে বলি যে আজকে তোমাদের আমি থ্রেড কাটা শিখাবো। তো থ্রেড কাটতে গেলে প্রথমে তাকে তো অবশ্যই একটা ক্রাইটেরিয়া মেনটেন বলতে কি বোঝায়, মানে ধরেন থ্রেড কাটতে গেলে কি প্রথমে তাকে পাইপ নেওয়ার আগে তাকে পিপি মেনটেন করতে হবে। তারপরে সে পাইপটা কাটবে, পাইপ না কাটতে কি থ্রেড কাটতে পারবে? পারবে না। তাহলে পাইপ কাটবে, তারপরে থ্রেড কাটবে। থ্রেড কাটতে গেলে এভাবে ধরবেন ডায়াস্ট্রপটা, এভাবে লাগাবেন, তারপরে এভাবে চাপ দিবেন, এভাবে ঘুরাবেন, হ্যাঁ, এক ঘুরান দেওয়ার পরে এটাকে আবার একটু চেঞ্জ করবেন। এরকম আমরা যখন শিখাই এভাবে বলি। তারপরে এই কাজটা করার পরেও আবার কাটিং অয়েল দিতে বলি মসৃণ হওয়ার জন্য, যাতে ভেঙে না যায়। তারপরে আমরা হাউসকিপিং করাই, এটা একটা ক্রাইটেরিয়া। তো বলছে যে যখন কোনো ক্যান্ডিডেট বা লার্নার জব পারফর্ম করে, কোন একটা টাস্ক, কোন একটা কাজ সে পারফর্ম করে, তখন সে যে ক্রাইটেরিয়া মেনটেন করে পারফর্ম করে, সেটাই হলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া। কারণ কোনো ক্রাইটেরিয়া ছাড়া কিন্তু কোনো কিছু আপনি পারফর্ম করতে পারবেন না। পারবেন? ক্রাইটেরিয়া মেনটেন না করলে অবশ্যই ক্রাইটেরিয়া মেনটেন ছাড়া আপনি পারফর্ম করতে পারবেন না। এখন আমরা যারা অ্যাসেসর, আমরা যখন অ্যাসেসমেন্ট নিতে যাই, আমরা কিন্তু যে কোনো একটা ক্রাইটেরিয়া মেনটেন করেই অ্যাসেসমেন্টটা নেই, নাকি নেই না? না, এটা হ্যাঁ, কিরকম ক্রাইটেরিয়া দেখেন, আমরা দেখি যে ক্যান্ডিডেট
ফলো করি যে একটা বেঞ্চমার্ক ধরি 80% পাইলে তারে পাস করাবো। যদিও অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা বানাই নিছি নিজেই। এটারে এখন ক্রাইটেরিয়া ধরছি। আনিস স্যার ঠিক কি না? 80% পাইছে মানে এটা একটা ক্রাইটেরিয়া মনে করলেন। হ্যাঁ? তারপরে হলো সে তার নিজের জবটা অবশ্যই নিজে করেছে। আমি কিন্তু এখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলছি। ঠিক আছে? আমি কি করতেছি, ও যে পারফর্ম করতেছে, ও এই ক্রাইটেরিয়া গুলা মেনটেন করে পারফর্ম করছে কিনা, সে পিপি মেনটেন করছে কিনা, তারপরে সে নিজে নিজের কাজ করতেছে কিনা, তারপরে তার টুলস ইকুইপমেন্ট গুলা ঠিক মতো ইউজ করতে পারতেছে কিনা, এই ক্রাইটেরিয়া গুলো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি, অবজার্ভ করি, আবার খেয়াল করি যে ও কি আসলে অনেক ফলোফেন আছে না অ্যাটিটিউড খারাপ করে, একজনের আরেকজনের চুরি করে নিয়ে যায়, দেখবেন ইচ্ছা করে নষ্ট করে দেয়, এরকম অনেক ফলোফেন আছে কিন্তু জানেন, পাইপ কেটে রাখে ও চুপ করে নিয়ে যায় আমাদের প্লাম্বিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা অ্যাসেসররা কি করি, আমরা কিন্তু চুপ করে বসে থাকি না, আমরা দেখি যে ও আসলে সকল ক্রাইটেরিয়া মেনটেন করে, হ্যাঁ এই জবটা যেভাবে করার কথা সেভাবে করে কিনা। তো করার পরে আমরা এটা দেখে একটা জাজমেন্ট করি। তার মানে কি, পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো কোন একটা ক্যান্ডিডেট বা লার্নার কোন জব সে পারফর্ম করে, তখন যে ক্রাইটেরিয়া মেনটেন করে সে জবটা পারফর্ম করে সেটা হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর ক্যান্ডিডেট যখন জবটা পারফর্ম করে, অ্যাসেসর যে ক্রাইটেরিয়া মেনটেন করে ওই ক্যান্ডিডেটের পারফরমেন্সটাকে জাজমেন্ট করে। কথাটা বুঝছেন? এখানে কিন্তু জাজমেন্ট কথা আসবে, এখানে হাইলাইট হবে অ্যাসেসরকে। ঠিক আছে? অ্যাসেসর যে ক্রাইটেরিয়া মেনটেন করে ক্যান্ডিডেটের পারফরমেন্সটা দেখে জাজমেন্ট করবে, সেটা হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আপনাকে কিন্তু আমি সংজ্ঞা শিখাই নাই, আমি হলো গল্প করেছি, মাথায় মেন জিনিসটা ঢুকানোর চেষ্টা করছি, তারপরে দেখেন ইংলিশটা বললে একেবারে সহজ হয়ে যাবে আপনার কাছে। আমি আবার বলতেছি, যে ক্রাইটেরিয়া মেনটেন করে লার্নার বা ক্যান্ডিডেট কোন একটা জব পারফর্ম করে, আপনি এলোমেলো কাজ করলে কিন্তু কোনো কাজ হবে না স্যার, হবে? ক্রাইটেরিয়া মেনটেন না করে কি আপনি কোনো কাজ করতে পারবেন? একটা ছেলের আপনি ধরেন একটা সিভি লেখাইবেন স্যার, তো তাকে আগে আপনি শিখাই, আমরা যখন সেশন নিই আমরা তখন তাকে কি ওই যে অ্যালাইন গুলা এভাবে করতে হবে, তারপরে ক্রাইটেরিয়া দেওয়া থাকে, কম্পিউটার অপারেশনে দেওয়া থাকে না স্যার, এই যে টাইটেল এত সাইজের দিতে হবে, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট তারপরে হলো সাবটাইটেলটা এত, তারপরে হলো এটা এভাবে করতে হবে, মানে এই ক্রাইটেরিয়া মেনটেন দেখে দেখে কি করে ক্যান্ডিডেটটা পরীক্ষার সময় একদম সেম একটা সিভি তৈরি করে। তার মানে এই টুলসটার ভিতরে ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনি এরকম করে করতে হবে, তাহলে ক্যান্ডিডেট যখন জবটা পারফর্ম করে যে ক্রাইটেরিয়া মেনটেন করে পারফর্ম করে সেটা হলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া। ক্যান্ডিডেট যখন জব পারফর্ম করে তখন অ্যাসেসর যে ক্রাইটেরিয়া মেনটেন করে ক্যান্ডিডেটের পারফরম্যান্স দেখে জাজমেন্ট করে, সেটাই হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আনিস স্যার ঠিক আছে নাকি? না এবার ঠিক আছে। এখন আমাকে একটু কেউ একটু বলবেন, স্যার আরেকবার বলেন, আনিস স্যার বলেন, তাহলে ওনাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। বলেন স্যার। আচ্ছা, এখানে ম্যাডাম যে গল্প বললেন, এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হলো যে ক্রাইটেরিয়া মেনটেন করে একজন ট্রেনি বা ক্যান্ডিডেট কোন একটা জব বা টাস্ক পারফর্ম করে, যে ক্রাইটেরিয়া মেনটেন করে সেটা হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে ম্যাডাম নাকি? হ্যাঁ, ওইখানে ধরেন সেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে পারে, যে ক্রাইটেরিয়া মেনটেন করতে গেলে তো আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে, তাই না? আর এটা হলো যে ক্রাইটেরিয়া মেনটেন করে একজন ট্রেনি পারফর্ম করবে, ট্রেনির পারফরমেন্সটা। আর যেটা হলো আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, সেটা হলো একজন ক্যান্ডিডেট যখন একটা জব পারফর্ম করবে তখন অ্যাসেসর একটা ক্রাইটেরিয়া মেনটেন করে তার যে তার এই পারফরমেন্সকে সে জাজমেন্ট করে তাকে কি করবে, একটা জাজমেন্ট করবে আর কি, যে ক্রাইটেরিয়ার উপর জাজমেন্ট করে আর কি অ্যাসেসর, সেটাই হলো আপনার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। যে ক্রাইটেরিয়াটা মেনটেন করে, এখন কিন্তু ক্রাইটেরিয়া কে মেনটেন করছে, মানে অ্যাসেসর করতেছে। যখন অ্যাসেসর, এখানে কিন্তু আবার ক্যান্ডিডেটও করতেছে, ক্যান্ডিডেট কাজটা পারফরমেন্স
করতেছে। ক্যান্ডিডেট তো করতে গেলে তাকে অবশ্যই তার পারফরম্যান্স ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে, কিন্তু ওই ক্রাইটেরিয়াটা ঠিক আছে কিনা, সে ঠিকমতো মেইনটেইন করছে কিনা, তাহলে করে থাকলে তাহলে অ্যাসেসরও তো তার ক্রাইটেরিয়া মেইনটেইন করতেছে কিভাবে যে হ্যাঁ ঠিক আছে ও নিজেই করছে এবং সবগুলা কাজ ঠিকমতো করেছে, পিপি মেইনটেইন করছে, এটা সব দেখে দেখে তারপরে সে একটা জাজমেন্ট করে। দেখেন এটা লাস্টে কি আছে দেখেন, আউটকাম টু দা এসি, লার্নিং আউটকাম টু দা এসি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। মূলত ক্যান্ডিডেটের পারফরম্যান্সের উপরে ভিত্তি করে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা নেওয়া হয় আর কি। হ্যাঁ, এর জন্য তো assessment আগে criteria আগে আপনি মানে পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা মাথায় ঢুকাবেন। মাথা ঢুকে হ্যাঁ, clear ma'am। আপনি যদি হ্যাঁ। আগে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ঢুকান তাহলে কিন্তু এলোমেলো লেগে যাবে। জি ম্যাডাম। ম্যাম তাহলে এখানে যে আছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া আমরা ইংরেজিতে ঠিক কতটুকু লিখবো? আপনি যখন বাংলাটা তো বাংলায় বুঝলাম। আপনাকে জিজ্ঞাসা করবে আপনি আমি যেভাবে বলছি এভাবে বলবেন, এবং এটা আমি জানেন আমরা তো আগে কি যে করেছি আল্লাহ মাহবুব জানে, আমরা এতটা ক্লিয়ার আমাদের ওই দিন দিয়ে অনেক কিছু শিখেছি। আমি আমার ওই নিসুজ্জামান স্যারকে চিনবেন, এই যে রাজশাহী, হ্যাঁ, উনি আমার লেবার যখন করেছিলাম উনি আমাদের সেশন নিতেন, উনি এই জিনিসগুলা ছোট 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 জিনিসগুলা খুব ক্লিয়ার বুঝাইতেন, বুঝছেন, এরকম গল্প করে বুঝাইতেন স্যার, খুব ভালো উনি। তো উনার থেকে আমি মানে এই জিনিসগুলো এভাবে ক্লিয়ার বুঝেছি আর কি। তো আগে তো এরকম ধরেন বই দেখে কোন রকম মানে যা বুঝতাম তাই লিখতাম, কিন্তু এখন আর এই দিন নাই, এখন অনেক চেঞ্জ। এখানে দেখেন আপনি যখন লিখবেন এখানে কি লেখছে, সেম থিংস দেখছেন, expressed in difference word, মানে ওয়ার্ড একটা আলাদা কিন্তু জিনিসটা একই, এরকম বলতেছে অ্যাসেসমেন্ট এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আসলে তো দুইজনেই কিন্তু ক্রাইটেরিয়া মেইনটেইন করতেছে, এজন্য বলছে সেম থিং, বুঝতে পারছেন? শুধু ডিফারেন্স ওয়ার্ড। আপনার এই কথা লেখার দরকার নাই, কোনো দরকার আছে? নাই। আপনি লিখবেন যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এই যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থেকে, এই যে অ্যাসেসমেন্ট টার্মিনোলজি এন্ড কামস ফ্রম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এটা হলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এখান থেকে এতটুকু। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দিবেন, এটা পারফরম্যান্স লিখবেন না, লিখবেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য পারফরম্যান্স দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেটেড বাই দ্য লার্নার, মানে লার্ন বাই মানে কি, দ্বারা না, হ্যাঁ, দাঁড়া। in order for the learning outcome to be achieved, মানে এই দুইটা কথার ভিতরে এত কষ্ট করে তো ম্যাডাম হ্যাঁ এত প্রশ্ন ইংলিশে পড়ে তো আসলে মাথায় রাখতে পারবো না, এগুলা বাংলা না, আপনি কিছু main- প্রশ্ন main বিষয়টা বাংলায় আমি- লিখতে পারবেন কিছু, তবে অনেক বেশি লেখা যাবে না, মানে আর আর সব প্রশ্ন তো বাংলা লেখার দরকার নাই, আপনার যদি এরকম বুঝছি। পয়েন্ট আসে ভাই তখন তো আপনি কোনোভাবে বাংলা লিখতে পারবেন না, এগুলা সব ইংলিশ লিখতে হবে। আর এই ধরনের গুলো আপনি দুই একটা প্রশ্ন বাংলা লিখলে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে যেটা আসে এই যে আরটিইউ, আমরা আগে আরটিইউ বলতাম, এখন কিন্তু আরটিইউ বলে না, এখন বলে এসটিপি। এসটিপি এর পূর্ণ নাম কি বলেন? হোয়াট ডু ইউ মিন এসটিপি? তাহলে আপনি প্রথমে লিখবেন এসটিপি এর পূর্ণ নাম হলো স্কিল ট্রেনিং প্রোভাইডার। এসটিপি এর পূর্ণ নাম কি হবে? তাহলে আপনি এই আরটিইউ রে ভুলে যায় কি লিখবেন? এসটিপি। সরি, বড় হাতের হবে। তাহলে এটা কি ম্যাডাম আমাদের পুরনো থেকে এখানে সংজ্ঞাটা কেমনে বানাই দেখেন, আপনার বলবে হোয়াট ডু ইউ মিন এসটিপি, তাহলে আপনি প্রথমে লিখবেন এসটিপি মিন্স স্কিল ট্রেনিং প্রোভাইডার, তারপরে লিখবেন এসটিপি ইজ এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। এটা কি একটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আর ইউ যেটা এসটিপি একই কথা, মিনিংস একই, কিন্তু এখন এটাকে এই নামে বলে। দেখুন আমরা আগে এনটিবি কেউ লিখতাম না স্যার সার্টিফিকেটে, হ্যাঁ হ্যাঁ, এখন বলে বিএনপি, এবার এখন লিখে BNP পার্থক্য কি আছে বলে? এনএসডি এর নাম আর ম্যাডাম কোনো পার্থক্য নাই, আমাস্তালা। ঘুরে ফিরে ম্যাডাম একই দুইটা আর কি, ওইটুকু পার্থক্য।
আপনি লিখবেন যে এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন এসটিপি, এখানে লিখবেন কি এসটিপি ইজ এ ট্রেনিং অর্গানাইজেশন রেজিস্টার্ড এন্ড আসছে আবার আসতে যেতে তো টাইম শেষ, কি জানি ফোন দিছে, আল্লাহ রে কি করলাম। বলে সামওয়ান, ও আচ্ছা আচ্ছা, ওই যে দেখলাম, ওই আমি এখন দেখতে পাচ্ছি না। that that can deliver nationality recognized qualification, এই এটা কি বোঝানোর কিছু আছে? না ম্যাডাম, মানে এটা কি প্রোভাইড করে বা কি ডেলিভারি দেয়? ন্যাশনাল রিকগনাইজড কোয়ালিফিকেশন। তাহলে আপনারা এসটিপি মিনিং, এসটিপি বলতে কি বোঝায় বা এসটিপি জিনিসটা কি পারবেন না? পারবেন। ম্যাডাম এবার আসেন এসটিপির বেনিফিট কি? আমি যতটুকু পড়াই এতটুকু যদি শেষ না করছেন পরের দিন কিন্তু কথা না বললে আমি খালি রিমুভ করে দিব ক্লাস থেকে, একদম সোজা কথা। কালকে আমি আবার ক্লাস নিব, ম্যাডাম নেক আর না নিক, আমার কষ্ট হইলে আমি নিব, ঠিক আছে? বেনিফিট অফ ট্রেনিং উইথ এসটিপি, আমরা এখন কি বলবো এটাকে? এসটিপি বলবো, তাই না? আমরা স্কিল ট্রেনিং প্রোভাইডার, আরটিইউ বলবো না। বেনিফিটস অফ স্কিল আচ্ছা ট্রেনিং দেখেন প্রোভাইডার। এখানে পয়েন্ট কটা আছে ভাই? হ্যাঁ, এসটিপির বেনিফিট আছে, আপডেট স্কিল আপডেট তিনটাই এখনই মুখস্থ করবেন এবং আমি গল্পের মতো বুঝাই দিচ্ছি। দেখেন এসটিপির বেনিফিট হলো কি আপডেট স্কিল, স্কিল আপডেট হয় না? আগে কি ছিল আমাদের প্রতিষ্ঠানে? দেখেন আগে 1 করাইতো, এখন 2 হচ্ছে, 3 হচ্ছে। যে আমাদের প্রতিষ্ঠানে কালকে হলো ইয়া প্রজেক্ট থেকে কি জানি বলে, ওই যে কুইকার প্রজেক্ট থেকে লেভেল 4 করলো, টিডিএম এ 3 করলো, 4 করলো, তাহলে এটা কি আপডেট স্কিল হচ্ছে না? আবার হলো এখানে দেখেন অনেক ধরনের লেভেল গুলা চলে, আগে 1 চললে এখন 2 3 এরকম চলতেছে। কি আসবে ফাতেমা বাইরে হয়ে যায় কেন? আপনি বের হয়ে যান কেন বারবার? আচ্ছা, এমপ্লয়ির পারফরম্যান্স কি বাড়ে না কমে? ম্যাম কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমপ্লয়ার পারফরম্যান্স ইনকারেজ প্রোডাক্টিভিটি। দেখেন এমপ্লয়ি যারা পারফরম্যান্স, আপনাকে সাপোজ বলি, আমি ধরেন আমি আগে প্লাম্বিং এ কাজ করতাম, হ্যাঁ, এমপ্লয়ি কে কে এমপ্লয়ি এটা জানেন তো? যে কাজ করে। এমপ্লয়ার এমপ্লয়ি, এমপ্লয়ার হইলো যে চাকরি দেয় আর কি, আর এমপ্লয়ি হলো এমপ্লয়ার আন্ডারে চাকরি করে আর কি, আমরা যারা করি আমরা কিন্তু এমপ্লয়ি, তাই না স্যার? এমপ্লয়ি। দেখেন এখানে কথাগুলো একটু মনে রাখবেন, এই যে দেখেন কিছু কিছু পয়েন্ট মনে রাখবেন, এগুলো এত জিনিস মাথায় রাখলে পাগল হয়ে যাবে। বলছি যে ইমপ্রুভ এফিসিয়েন্সি, এই দুইটা কথা মনে রাখবেন, এমপ্লয়ি পারফরম্যান্স এবং ইনকারেজ ইনক্রিজড প্রোডাক্টিভিটি। মানে আপনি দেখেন, মানে আগে হলো প্লাম্বিং লেভেল 1 অ্যাসেসমেন্ট হইতো বিটেবের আন্ডারে। 1 এ কি ছিল? শুধু পাইপ জয়েন্ট ছিল স্যার, বুঝছেন? এল আকৃতি, তারপরে স্কোয়ার এরকম মাঝে এলবো লাগায়, তারপরে হলো ইউনিয়ন লাগায়, এরকম পাইপ জয়েন্ট ছিল। কিন্তু 2 তে কি হয়েছে? ইনস্টলেশন ফিক্সার, মানে বেসিন, সিঙ্ক, কোমোড, লো কোমোড, হাই কোমোড, শাওয়ার রোজ, তারপরে মিরর, এগুলা সব মানে সুটকেস, এগুলো সব লাগাইতে হয়, ইনস্টলেশন করতে হয়। বলছি যে এমপ্লয়ি পারফরম্যান্স বাড়ে। তো এসটিপি তে যদি আমাদের এটা যদি ট্রেনিং অর্গানাইজেশন হয়, তারপরে আমরা এসটিপি আবার কি করি? অ্যাসেসমেন্টের এসটিপির অনুমোদন নেই না? এনএসজি এর অ্যাসেসমেন্ট হইতে পারবে, এই অনুমোদনগুলো নেওয়াতে দেখেন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিজেরা স্কিল হইতে পারতেছি। তার মানে কি আপগ্রেড স্কিল হচ্ছে, তাই না?
1 করলাম, 2 করলাম। তারপরে আজকে কোনোভাবে ক্লাসে ঢুকতে পারছি না। কি করব? কিছু করার নাই আমার। সবাই ঢুকতে পারলে একজন ঢুকতে না পারলে কি করার আছে বলেন? তারপরে এমপ্লয়ি পারফরম্যান্স অবশ্যই বাড়ে। বাড়ে না পারফরম্যান্স? আবার হ্যাঁ, বাড়ে। বলছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দেখেন এসটিপি তে আমাদের ওই যে রেগুলার কোর্স আছে, এখন না অ্যাসেট প্রজেক্ট আছে। আগে কিন্তু টাকা দিয়ে পড়া লাগছে স্যার। লাগছে না স্যার 1300 টাকা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। পড়। তো 1300 টাকা দিয়ে পড়লেও রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি জিনিস? আমি আমাকে দিয়ে যদি বলি, আমি খেলতে খেলতে ভাবলাম কি কনস্ট্রাকশন সেক্টরে প্লাম্বিং এর অ্যাসেসমেন্ট নেই। তাহলে কনস্ট্রাকশন সেক্টরে কি আছে? মেশনারি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেশনারিটা করে ফেলি। তো মেশনারি করলাম, করার পরে আমাদের প্রতিষ্ঠানে কিন্তু টোটালি কনস্ট্রাকশন সেক্টর বন্ধ ছিল আনিস স্যার, বুঝছেন? আমি হলো রিটার্ন অন ইনভেস্টমেন্টের গল্প শোনাচ্ছি কিন্তু আপনাদের। তো আমি প্রথম আমার প্রতিষ্ঠানে এই মেশনারি লেভেল করি, লেভেল 2 এনএসডিএ করার পরে এনএসডিএ আমাকে এই মেশনারিটা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পরে আমি মেশনারি অ্যাসেসমেন্ট নেই। তারপরে আমার প্রতিষ্ঠানে এটা পুরো টোটালি বন্ধ। এক স্যারের দায়িত্ব দিছে, আমি বললাম যে স্যার আপনিও করে ফেলেন, আমি একটা বেস রেডি করি আরপিএল এর। 8 জন স্টুডেন্ট প্লাম্বিং এর, ওদেরকে বললাম যে প্লাম্বিং কনস্ট্রাকশন সেক্টর, তো মেশনারি কনস্ট্রাকশন সেক্টর, তোমরা যদি করতে চাও 3500 টাকা লাগবে। আমি একটা বেস করতে চাচ্ছি, যেহেতু আমাদের অফিসের 3 জন টিচার আবার রাজি হলো, তারাও করবে। তো আমি দিলাম 8 জন, 3 জন কতজন? 11 জন। 11 জনের 11 জনকে নিয়ে একটা বেস মানে রেডি কইরা জি, জি। টুকটাক যা কিনা লাগে কিনা কোন রকম জোড়াতালি দিয়ে, মানে এই ট্রেড তো চলতো না, বন্ধ। ভোকেশনাল নাই মানে বন্ধ, বুঝছেন? অনেক বন্ধ। আগে ভোকেশনাল বন্ধ হয়ে গেছে। তো ভোকেশনাল থাকাকালীন কিছু ইট মিট ছিল, কিছু পূর্ণি ছিল, ওই পড়াই ফড়াই ছিল, বুঝছেন? বেলসা বেলসা। হ্যাঁ, হ্যাঁ। তো ওগুলা দিয়া একটা বেস চালাইলাম। এখন হ্যাঁ। জানেন ওই টাকা মূল এখন কিন্তু কনস্ট্রাকশনে চলে স্যার। মানে হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন আমাদের অনেক টাকা মূল্যের অ্যাসেসমেন্ট হয় এবং ওইটার অনেক বড় একটা ভূমিকা আমি পালন করি কনস্ট্রাকশনে, ঠিক আছে? তাহলে তো অনেক সময় তো দিতে আমি, হয়। প্রত্যেকদিন নাকি সোমবার আর হলো মঙ্গলবার নাকি ম্যাডাম? আরে না ভাই, প্রতিদিন নিয়ে তো বের হয় না, আবার সোমবার মঙ্গলবার। আমি কেন আয় বলি হায়। আমি ক্লাস না, আমি কিন্তু পড়াইতে পছন্দ করি, বুঝছেন? কিন্তু আমি আইসা টায়ার্ড হয়ে যাই সারাদিন এগুলো করার পরে। না, না, টাকা আমলে দিয়ে এত কষ্ট। প্রচুর পরিশ্রম কষ্ট। সারা এখন দেখেন আমি কিন্তু নিজে আরপিএল এ করেছিলাম, ইনভেস্টমেন্ট করেছিলাম, এখন রিটার্ন কেমনে পাইলাম? আমি কিন্তু কখনো ভাবি নাই যে টাকা মূল্যের দায়িত্ব পাবো, একটা এক্সট্রা ইনকাম সোর্স বের হবে। শুধু ইনকাম সোর্স না, পিএমইটিও তো এখন চায় যে আমরা সব বাদ দিয়ে টাকা মূল চালাই, স্যার চায় না? আপনি চালাই। তো জানেনই, হ্যাঁ, হ্যাঁ। চায়। এটার আগে প্রাধান্য দিতে বলে। এখন কিন্তু বিএমইটিও আমাকে চিনে কিভাবে যে আমি টাকা মূলে মানে একজন অ্যাসেসর, ঠিক আছে? তাহলে এটা কি আমাকে দেখেন কত কিছু দিল। আবার হলো আমি কিন্তু, আমার কিন্তু বেতন ছাড়া ইনকামও বের হচ্ছে। আমি তো প্রতিষ্ঠান থেকে বাইরে যেতে হয় না, আমি প্রতিষ্ঠানে অফিসের ভিতরেই ইনকামটা করছি, ঠিক করছে, কিনা? হ্যাঁ। রাইট। করতেছি। তাহলে আমার কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট হলো না এটা? আমি একসময় ইনভেস্ট করেছিলাম, কিন্তু এখন কিন্তু আমার এটা অনেক গুণ চলে আসছে। তাহলে এসটিভির বেনিফিট দেখেন, আপনি মুখস্থ করবেন না, আপনি ব্রেনে গল্পটা মনে রাখবেন যে ম্যাম বলছিল ইনভেস্ট করছে আবার রিটার্ন পাইছে, তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো ম্যাডাম আবার বলছিল যে এমপ্লয়ীদের পারফরমেন্স বাড়ে, যেমন আমি লেভেল 2 টা করছি, আমি না করলে কিন্তু আমি আবার এই সাহস পাইতাম না যে আমি 11 জনের নিয়ে একটা বেস করে লাই, যদি আমি না করতাম। তাহলে আমার হ্যাঁ। পারফরমেন্স কি হইছে? মানে দেখেন এই যে ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হইছে, এফিসিয়েন্সি বাড়ছে, ঠিক আছে? আর আপগ্রেড কি হইছে? স্কিল আপডেট হইছে। আপনি হচ্ছে গল্প করে করবেন, আমাদের বয়স হয়েছে তো ওই মুখস্থ বৈশা বৈশা যে আপডেট স্কিল, এমপ্লয়ি পারফরম্যান্স, রিটার্ন অন ইনভেস্ট এভাবে পড়লে জীবনে মনে থাকবে না। আপনি গল্প মনে রাখবেন এবং লিখবেন, প্রচুর লিখবেন। এই 3টা পয়েন্ট কি কঠিন কিছু? এখান থেকে আসতে পারে যে ধরেন মানে এসটিপির বেনিফিট 9 কোনটা? Which one is not STP benefit? তাহলে এই 3টার বাহিরে কোনো অপশন থাকলে আপনি বুঝবেন সেটা বেনিফিট নয়।
আজকে রাখি স্যার, কালকে এই অ্যাপ্রেন্টিসশিপের গল্প শোনাবো নে। আজকে তো অনেক কিছু করে ওরা নতুন তো সবাই Thank you, একটা স্যার, আপনি ক্লাসে থাকেন আমার ভালোই লাগে, মানে বিজ্ঞ মানুষ থাকেন। না, অবশ্যই অবশ্যই ম্যাডাম, না ভালো ইয়া করেন তো অনেক কিছু। আমার অনেক কিছু মানে যেগুলো অজানা ছিল, ওই যে যেটা বলছেন ম্যাডাম, যেমন আমরা লেভেল 4 যখন করছি অনেক কিছু কিন্তু এরকম ডিটেইলস বুঝায় নাই। না খেয়াল বুঝাই করেন নাই স্যার, বুঝাই নাই। আমরা কিন্তু মুখস্থ করে ফেলছি, তারপরে ইয়া করে ফেলছি, যতটুকু বুঝছি ইয়া করে পাস করে ফেলছি। হ্যাঁ, এখন যেভাবে আর হোক সেটি নাই স্যার, আমাদের এখন তো সবাইকে নির্দেশনা দিচ্ছেন না যে বিএমইটি থেকে কিন্তু একটা চিঠি হয়েছে জানেন তো, না সবাইকে না কোনটা? সবাইকে প্যাটাগজি সিবিটি লেভেল 4